আগস্টে বাংলাদেশে দল পাঠাতে চায় না ভারত, খবর টাইমস অফ ইন্ডিয়ার ভিত্তিহীন দাবি বিসিবির। সিরিজ বাতিলের শঙ্কা নেই বললেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আমার ধারণা নিয়ে কোনো শঙ্কিত হবার কারণ নেই, আমার দৃঢ় বিশ্বাস সেটা সম্মতি হবে। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মোস্তাফিজ, ডিপিএল এ পর্যাপ্ত প্রস্তুতি হওয়ায় এই বিশ্রাম বললেন নির্বাচক। সিলেটে ক্রিকেটারদের অনুশীলন। পাসপোর্ট করতে টরন্টোর বাংলাদেশি কনসুলেটে সমিত সোম, দ্রুতই সময়ের মধ্যে হাতে পাওয়ার প্রত্যাশা। আসছে সপ্তাহেই ছাড়পত্রের জন্য ফিফায় আবেদন। আগস্টের বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে হঠাৎ উৎকণ্ঠা। রোহিত কোহলিদের ঢাকায় পাঠাতে চায় না বিসিসিআই, এমন খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি ভিত্তিহীন দাবি বিসিবির। বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বিসিবির। সিরিজ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পেহেলগাম হামলার জেরে ভারত পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে ফাটল ধরেছে। দ্বিপাক্ষিক সিরিজ তো দূরের কথা, আইসিসি ইভেন্টেও মুখোমুখি হতে চায় না দুদেশ। বাংলাদেশের সঙ্গে পেহেলগামের মতো ইস্যু না থাকলেও হুট করে বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে গুঞ্জন। প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশে সিরিজ খেলতে দল পাঠাতে কেন যেন সব সময় গড়িমসি ভারতের। সবশেষ 2022 সালে এখানে সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। বছর তিনেক পর আবারও বায়োল্যাটারাল সিরিজের জন্য এবছরই ঢাকায় পা রাখার কথা তাদের। আগস্টে হোয়াইট বল সিরিজ খেলার কথা রোহিত কোহলিদের, যেখানে রয়েছে 3টি করে ওয়ানডে ও টি20। তবে টাইমস অব ইন্ডিয়ার দাবি, চলমান পরিস্থিতিতে সিরিজ বাতিলের কথা ভাবছে বিসিসিআই। বোর্ডের এক সোর্সের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত দলের বাংলাদেশ সফর বাতিলের বড় সড় শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। যদিও এই খবর উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আশ্বাস দিয়েছেন, সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই। বিসিসিআই এর সঙ্গে বিসিবির সুসম্পর্কের কথাও বলেন বিসিবি কর্তা। যেভাবে আমাদের আলোচনা হয়েছে সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এই সিরিজটা করার। বিসিসিআইর সাথে আমাদের যোগাযোগ আছে, আমাদের সাথে বিসিসিআইর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ। আমার ধারণা নিয়ে কোনো শঙ্কিত হবার কারণ নেই, আমার দৃঢ় বিশ্বাস সেটা সম্মতি হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বর্ডারে হঠাৎ করে তৈরি হওয়া উত্তেজনার মাঝে টাইমস অব ইন্ডিয়ার এমন খবর উদ্বেগজনক। ধারণা করা হচ্ছে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমানের এক ভাইরাল ফেসবুক পোস্টের জের ধরেই এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও বিসিবি পরিচালকের বিশ্বাস, এসবের প্রভাব পড়বে না ক্রিকেটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ দিয়ে 4 বছরের গেরো খোলায় এবার শতককে অভ্যাসে পরিণত করতে চান টাইগার ওপেনার সাদমান ইসলাম অনিক। আসন্ন টেস্ট সাইকেলে ওপেনিং স্লটে নিতে চান দায়িত্ব। তার মতে, বাংলাদেশের ড্রেসিং রুমের পরিবেশ এখন আগের চাইতে অনেক স্বস্তির। আছে আক্ষেপও, লাল বলের ক্রিকেটে নিয়মিত হলেও রঙিন পোশাকে কখনোই ডাক না পাওয়া পড়ায় তাকে। তবে ওয়ানডে ফরম্যাটে নিজের কাজটা ঠিকঠাক করতে চান সাদমান, ধরে রাখতে চান ডিপিএল এর ফর্ম। দৃষ্টি তার সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটেও। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগে সময় সংবাদে তিনি জানিয়েছিলেন আক্ষেপ ঘোচাতে চান। সেই আক্ষেপ তিনি ঘুচিয়েছেন। বাংলাদেশি ওপেনার হিসেবে 28 মাস 12 দিন পর আভিজাত্যের ক্রিকেটে পেয়েছেন শতকের দেখা। আর নিজের ক্যারিয়ারে 4 বছর পর কথা বলবো সাদমান ইসলাম অনিকের সঙ্গে। সাদমান, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই শতকটা নিশ্চয়ই আপনার জন্য স্পেশাল। পাকিস্তানও আমরা দেখেছিলাম একটা নার্ভাস 90 ছিল। না, তা তো অবশ্যই স্পেশাল। মানে শতক তো সবসময় স্পেশাল হয়ে থাকে। অনেকদিন পরে এই সেঞ্চুরিটা দেখা ছিল খুব, এবার সামনে অনেকগুলো প্রিমিয়ার লিগে ম্যাচও খেলা হয়েছে, যার কারণে আপনার কনফিডেন্সটাও ভালো ছিল আর প্র্যাকটিসটাও খুব ভালো হয়েছে, যার কারণে এখানে হয়তো বা ভালো একটা রেজাল্ট। জিম্বাবুয়ের সঙ্গে নিশ্চয়ই প্রত্যাশিত সিরিজ হয়নি, আমরা সিরিজ জয়ের আশাই করেছিলাম। প্রথম টেস্টটাই একটু নিশ্চয়ই আপনাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, সেখান থেকে ঘুরে আসাটা আসলে কতখানি টাফ ছিল? প্রথম ম্যাচটা হারার পরে নিজেরা খুব কনফিডেন্ট ছিলাম যে আমরা ভালোভাবে কামব্যাক করবো, তো ওইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তো লাস্ট ম্যাচটা আলহামদুলিল্লাহ আমাদের টিম ওয়াইজ বা আমরা খুব ভালো টিম হয়ে একটা টিম গেম খেলছি। প্রথম 2 টেস্ট সাইকেলে আমরা একেবারে নবম হয়ে শেষ করেছিলাম। গেল টেস্ট সাইকেলে আমাদের উন্নতি হয়েছে, আমরা সপ্তম হয়ে শেষ করেছি। এবার টেস্ট সাইকেল শুরু হওয়ার আগে নিশ্চয়ই একটা মাইন্ড সেট আপ রয়েছে এবং ওপেনার যেহেতু আপনি টাচেও রয়েছেন। লাস্ট ইয়ার আমাদের খুব ভালো একটা ফ্লো ছিল, তো আশা করব
যে এইবারও আমরা টিম ওয়াইজ খুব ভালো, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নেক্সট স্টেজ আমরা যে সিরিজগুলো বা ম্যাচগুলো হবে ইনশাল্লাহ চেষ্টা করবো খুব ভালোভাবে উইন করা যায়। আমরা দেখেছি গেল টেস্ট সাইকেলে আমরা ঘরের মাঠের চাইতে অ্যাওয়ে সিরিজগুলো খুব ভালো খেলেছি, মানে এর কি আসলে স্পেসিফিক কোনো কারণ আপনার কাছে মনে হয়? না, এমন কোনো স্পেসিফিক আমার কাছে মনে হয় না। তো আমরা অ্যাজ এ টিম আমরা হয়তোবা দেশে হয়তোবা আমাদের লাক ফেভার করেনি লাস্ট কিছু ম্যাচ, বা দেশের বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলছি বা টিম হয়েও খুব ভালো ক্রিকেট খেলছি। সাদমানকে তো সবাই আসলে টেস্ট ক্রিকেটারের তকমাই দেয়, বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু একজন টেস্ট ক্রিকেটার, এই তকমাটা কতটুকু আসলে নেতিবাচক? না, এটা অবশ্যই, কারণ আমি আন্ডার-19 খেলার পর থেকে এখন পর্যন্ত কোনো এই টিমেরও মানে হোয়াইট বল আমার খেলা হয়নি। তো হয়তোবা আগে আমি প্রিমিয়ার লিগে রান করলেও আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতো না। তো এখন আলহামদুলিল্লাহ সামনে লাস্ট যে আপনার প্রিমিয়ার লিগে ম্যাচটা খেলছি, তো চেষ্টা করছি কীভাবে নিজেকে প্রুভ করা যায়। তো সামনে অবশ্যই ইনশাল্লাহ যদি মনে করেন বা আমি যদি ভালো খেলতে পারি তো অবশ্যই সুযোগ আসবে। আপনারা যারা এখন বাংলাদেশকে লিড দিচ্ছেন, ড্রেসিং রুমের কি অবস্থা? মানে একটা সময় পর্যন্ত ড্রেসিং রুমের অনেক আবহাওয়া নেতিবাচক খবর বলতো। ড্রেসিং রুম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন যে আমাদের টিমমেটস, আমি সবসময় আমাদের ড্রেসিং রুমটা আমার খুব মানে এনজয় করি। টিম ওয়াইজ আমরা যখন মিটিং করি বা সবসময় চেষ্টা করি যে কীভাবে টিমকে সামনে রাখা যায়, আর আমার সিনিয়ররাও খুব হেল্প করে এতে। সামনে শ্রীলঙ্কা সিরিজটা আসলে আমাদের জন্য কতখানি চ্যালেঞ্জিং হবে? প্রথমত অ্যাওয়ে ট্যুর, তারপর আবার টেস্ট সাইকেল শুরু হচ্ছে। চেষ্টা থাকবে ওদের সাথে যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, আর আমরা টিম ওয়াইজ খুবই ভালো টিম এখন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাই। আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলছি, তো ইচ্ছা থাকবে আমরা যাতে সেম ক্রিকেটটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে পারি, যাতে ভালো একটা রেজাল্ট আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সাদমান ইসলাম অনেকের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছেন, শুধুমাত্র টেস্ট ক্রিকেটারের তকমা তিনি গায়ে রাগাতে চান না, রঙিন বলের পাশাপাশি খেলতে চান রঙিন পোশাকের ক্রিকেটও। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়েও আশাবাদী সাদমান, আশাবাদী আসন্ন টেস্ট সাইকেল নিয়েও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে নিউজিল্যান্ড দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। ডিপিএলের লিগ পর্ব না খেললেও সুপার লিগের ম্যাচে পর্যাপ্ত প্রস্তুতি হওয়ায় তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান নির্বাচকরা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। এদিকে সিরিজ সামনে রেখে এদিন সিলেটে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্যারিয়ারটা 10 বছরের। বিশ্ব ক্রিকেটে শুরুটা ছিল স্বপ্নের মতো, সেই মোস্তাই যেন এখন রংহীন। তবে এর দায় কার? ফিজ নিজেও বা কতটা চিন্তিত নিজের পারফরমেন্স নিয়ে? এবার শেষ মুহূর্তে বাদ পড়লেন নিউজিল্যান্ডের বিপক্ষে দলের সিরিজ থেকে। বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের কদরটা নেই বললেই চলে। আইপিএল, পিএসএল বা অন্য লিগে তার প্রতি আগ্রহই নেই কারো, যার কারণ ধারাবাহিকতার অভাব। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেও রাখা হয়নি মুস্তাফিজকে। এরপর আর কোনো সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের। তবে প্রশ্ন, এর মাঝে মুস্তাফিজ নিজের ভুলগুলো ঠিক করতে চেষ্টা করেছেন কতটা? চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুস্তাফিজের সামনে ভুল শুধরানোর মঞ্চ ডিপিএল। তবে পেমেন্ট ইস্যুতে ফিজ খেলেননি লিগ পর্বে। সুপার লিগে খেলেছেন মোহামেডানের হয়ে। সামনে আবার আছে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ। এর আগে 17 মে আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। প্রস্তুতির কথা বিবেচনায় তাকে রাখা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে দলের সিরিজে। তবে বাংলাদেশ দল যখন সিলেটে, তখনই হুট করে ঘোষণা আসে এই সিরিজে রাখা হচ্ছে না তাকে। তার জায়গায় ডাক পেয়েছেন খালেদ আহমেদ। গণমাধ্যমে তাকে রেখে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসাবে নির্বাচকরা বলেছেন, যখন তারা দল নির্বাচন করেছেন তখন মোস্তার পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে শঙ্কা ছিল তাদের। পরে ডিপিএলে তার 5 ম্যাচে 28 ওভার বোলিংয়ে সন্তুষ্ট হয়ে নাকি নিয়েছেন এমন সিদ্ধান্ত। কিন্তু ডিপিএল তো শেষ হয়েছে আরও 3 দিন আগে। তাহলে এই সিদ্ধান্ত নিতে এত সময় কেন লেগেছে নির্বাচকদের? নাকি মোস্তাই চাচ্ছেন না খেলতে? তবে খেললে লাভ হতো বাংলাদেশেরই। এবছর সব মিলিয়ে মোটে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিজ, তাও পারফরমেন্স খুব একটা ভালো নয়। নিউজিল্যান্ডের এই দলটা বেশ ভালো। 9 জন আছেন যারা খেলেছেন ব্ল্যাক ক্যাপসদের মূল দলে। এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে এদিন প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। ফিল্ডিং সেশন শেষে দীর্ঘক্ষণ নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শামীম ইমনরা। প্র্যাকটিসে নাইম শেখ, নুরুল হোসেন সোহানকে দেখা গেছে বেশ সিরিয়াস। আবারও জাতীয় দলে ফিরতে এই সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই দুই ক্রিকেটার। পেসার ইবাদত হোসেনের সামনেও আছে এমন চ্যালেঞ্জ। সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড দলের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ। চট্টগ্রামে নতুন ভেন্যু পেয়েছে বিসিবি। ইনডোর জিমনেশিয়াম আর তৈরি উইকেটের এই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন ছাড়াও আয়োজন করা যাবে ঘরোয়া বয়সভিত্তিক আর
নারী ক্রিকেট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লম্বা সময়ের জন্য এই মাঠ বুঝে নেবে বিসিবি, যার মাধ্যমে আন্তর্জাতিক আর বিপিএল এর অনুশীলনের জন্য দারুণ এক সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হবে বন্দর নগরীতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। চিত্রটা সবশেষ বিপিএলের সংকুচিত জায়গায় ভিড়ের মাঝেই চলে একাধিক দলের অনুশীলন। দু একটি দল বিকল্প বেছে নিত জেলা স্টেডিয়ামকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা এখন একান্তই ফুটবলের। তবে এই সংকট কাটতে যাচ্ছে দ্রুতই। শহরের প্রাণকেন্দ্রেই দারুণ এক বিকল্প ভেন্যু খুঁজে পেয়েছে বিসিবি, যেখানে শুধু অনুশীলনই নয়, ঘরোয়া বয়সভিত্তিক বা নারী দলের ম্যাচ আয়োজনও সম্ভব। বিসিবির এই মাঠ দেখতে এসে দেখা পাওয়া গেল যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহাদাত দীপুর। 6 টেস্ট খেলা এই তরুণের অনুশীলন চলছে শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়ামে। এই মাঠটা যদি নিতে পারে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা ফ্যাসিলিটিস তৈরি হবে। আমি ফিল করি যেহেতু আমি 1-2 দিন এখানে প্র্যাকটিস করছি, ইনডোর আছে, অনেক বড় একটা মাঠ আছে। যদি মাঠে কাজ করা যায়, মাঠটাও ভালোভাবে রেডি করা যাবে এবং উইকেটটাও মোটামুটি ভালোভাবে রেডি করার মতো পসিবিলিটি আছে। 3টি সেন্ট্রাল উইকেট, 6টা নেট, আধুনিক ইনডোর কিংবা জিম সবই আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এই স্পোর্টস কমপ্লেক্সে। লম্বা সময়ের জন্য এটা পেতে চায় বিসিবি। এরই মধ্যে সরেজমিনে এই মাঠ দেখে গেছে বিসিবি। আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার আর নির্মাণ কাজ। বসবে ড্রেসিং রুম, উঁচু করা হবে আউটফিল্ড, বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা। তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এটাকে কাজে লাগাতে পারলে আমাদের পক্ষ থেকে দ্রুত যদি পদক্ষেপ নিতে পারি, সামনে যে বিপিএল সেখানে প্র্যাকটিসের ব্যাপার আছে, আর বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগের মাঠের অভাবে যেন লিগ হয়নি এ কথা শুনতে না হয়। প্রেস বক্স, মিডিয়া ভবন সহ এই মাঠে রয়েছে গ্যালারির ব্যবস্থাও। বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই মাঠ হতে পারে দারুণ একটা অপশন। বিসিবিও চিন্তা করছে, তবে এখন দেখার বিষয় কবে নাগাদ এই মাঠের মাধ্যমে উপকৃত হতে পারে দেশের ক্রিকেট। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আইপিএলের প্লে অফের দৌড় থেকে বাদ পড়ায় চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অবসর নেয়ার পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটাররা। তবে নিজের অবসরের বিষয়ে কিছু খোলাসা না করে চেন্নাই সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘায়িত করলেন মাহি। এদিকে প্লে অফের রেসে থেকে চেন্নাইয়ের বাদ পড়ার জন্য ক্রিকেটারদের বাজে ফর্মকে দায়ী করলেন ভারতীয় সাবেক ক্রিকেটার বরুণ অরুণ। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে প্লে অফের রেস থেকে বাদ পড়ল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এরপর থেকে আইপিএলে চেন্নাই অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। অনেক সাবেক ক্রিকেটারের মতে এখনই সময় এসেছে ধোনির সরে দাঁড়ানোর। অন্তত চেন্নাইয়ের ভবিষ্যতের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত তার। এবারের আইপিএলে ধোনির পারফরমেন্সের গ্রাফটাও নিম্নমুখী। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে ধোনির ব্যাট থেকে এসেছে 151 রান, যেখানে তার গড় 25.17। নেই ম্যাচ উইনিং কোনো পারফরমেন্সও। দিনে দিনে ধোনি কি তাহলে হয়ে উঠছেন চেন্নাইয়ের মাথা ব্যথার কারণ? অবশ্য শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হারের পর ধোনিকে দেখা যায় স্টেডিয়ামের বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে চেন্নাইয়ের মালিক পক্ষের সঙ্গে কথা বলতে, যেখানে দলটার প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় ক্যাপ্টেন কুলকে। তাতে অনেক সমর্থক ধরেই নিয়েছেন হয়তো 2026 সালের আইপিএলেও চেন্নাইয়ের জার্সিতে খেলতে যাচ্ছেন ধোনি। তবে তা অনেকটা নির্ভর করছে 43 বছর বয়সী এই ক্রিকেটারের উপর। বয়সের ভারে ব্যাটিংটা ঠিকঠাক না করতে পারলেও স্ট্যাম্পের পেছনে দারুণ কার্যকরী এই ক্রিকেটার। তাই নিজের অবসর নিয়ে এখনো কিছু খোলাসা করেননি কারিশমাটিক এই অধিনায়ক। অবশ্য চলতি আইপিএলে চেন্নাইয়ের বাজে পারফরমেন্সের জন্য ধোনির অফ ফর্ম কিংবা অধিনায়কত্বকে দায় দিতে চান না ভারতের সাবেক ক্রিকেটার বরুণ অ্যারন। তার মতে বোলার ও মিডল অর্ডার ব্যাটারদের বাজে পারফরমেন্সের খেসারত দিতে হচ্ছে চেন্নাইকে। গত 18 বছর ধরে চেন্নাই ধোনির উপর নির্ভর করছে। আপনি এভাবে একজন ক্রিকেটারের উপর নির্ভর করতে পারেন না। মিডল অর্ডার ব্যাটাররা ফর্মে নেই, তার সঙ্গে বোলাররাও বাজে খেলছে। এমনভাবে খেললে চ্যাম্পিয়ন হওয়া যায় না। 2008 সাল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল খেলছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে জিতেছেন রেকর্ড 5টা শিরোপা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশি পাসপোর্ট পেতে বায়োমেট্রিক দিলেন সমিত সোম। কানাডার টরন্টোতে বাংলাদেশি কনসুলেটে গিয়ে এই কার্যক্রম শেষ করেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার। ফিফার ছাড়পত্র পেতে সমিত সোমের দরকার বাংলাদেশি পাসপোর্ট।
ক্যালগারি থেকে টরন্টো এসে গুরুত্বপূর্ণ এই কাজ সারেন তিনি। এর আগে প্রথম ধাপে তৈরি করা হয় তার বাংলাদেশি জন্ম নিবন্ধন। বাংলাদেশের হয়ে খেলতে কানাডা সকার অ্যাসোসিয়েশন এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে তাকে। এখন বাকি শুধু ফিফার আনুষ্ঠানিকতা। বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেই তার সব ডকুমেন্টস নিয়ে ফিফায় আবেদন করবে। বাফুফে সব প্রক্রিয়া সঠিকভাবে এগুলে আসছে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন তিনি। তবে এজন্য 10 মে এএফসি পোর্টালে প্রাথমিকভাবে তার নাম নিবন্ধন করতে হবে ফুটবল ফেডারেশনের। চব্বিশ বছর পর দাবা প্রিমিয়ার লিগের শিরোপা জিতল তিতাস। লিগের শেষ রাউন্ডে উত্তরা চেস ক্লাবকে হারিয়ে 16 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবারের লিগে অংশ নিয়েছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার তাহসান তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মাস্টার তাহসান তাজওয়ার, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিশার বেদান্ত। তারাও খেলেছেন 9 রাউন্ড। এবারের তিতাসের হয়ে খেলেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। প্রতিযোগীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন দাবা ফেডারেশন। ট্রফি থাকলেও টুর্নামেন্টে ছিল না কোনো অর্থ পুরস্কার। এদিকে 2024 সালে লিগ না হওয়ায় এই বছর মোট 2টি লিগ আয়োজন করতে চায় ফেডারেশন। ব্রাজিল কার্লো আনচেলোত্তির নাটকে নতুন মোড়। রিয়াল মাদ্রিদ কোচকে পেতে নতুন আশায় বুক বেঁধেছে ব্রাজিল। 2026 বিশ্বকাপ সামনে রেখে এই ইতালিয়ানকে কোচ করতে নতুন সময়সীমা বেঁধে দিল সেলেসাওরা। আগামী 25 মে লা লিগা শেষ হওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে সিবিএফ। অ্যাঞ্চেলোত্তি ও ব্রাজিল নাটকে নতুন মোড়। এ যেন শেষ হইয়াও হইল না শেষ। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে মৌখিক সম্মতি, এরপর হঠাৎ করেই ইউটার্ন। গেল কদিন ধরেই এ নিয়ে উত্তাল ফুটবল দুনিয়া। তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কারণে কদিন আগেই ভেস্তে যায় অ্যাঞ্চেলোত্তির ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা। কারণটা বড় অঙ্কের আর্থিক ক্ষতি। এই মুহূর্তে নিজে থেকে ক্লাব ছাড়লে 2026 সালের জুন পর্যন্ত চুক্তির যে অর্থ দেওয়ার কথা ছিল অ্যাঞ্চেলোত্তিকে, তা তো দেয়া হবেই না, সঙ্গে কোনো এক্সিট ফিও দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন পেরেজ। সেই চাপেই ব্রাজিলের কোচ হওয়ার পথ থেকে উল্টো পথে হাঁটেন অ্যাঞ্চেলোত্তি। সবাই ধরেই নিয়েছিল এবার হয়তো শেষ হচ্ছে কোচ নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই আলোচনা। তবে তা আর হলো কই। অনেকদিন ধরেই সাফল্যের দেখা নেই ব্রাজিল জাতীয় ফুটবল দলের। অ্যাঞ্চেলোত্তিকে নিয়েই 2026 সালের বিশ্বকাপে হেক্সা শিরোপার জন্য প্রস্তুত হতে চায় ব্রাজিল। তাই তো অভিজ্ঞ এই ইতালিয়ানের জন্য এবার নতুন ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। লা লিগার শিরোপার দৌড়ে রিয়ালের ভাগ্য নির্ধারিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। লিগের রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা কতটা তা নিশ্চিত হয়েই পরবর্তী পদক্ষেপ নিতে চায় তারা। বর্তমানে 33 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। 4 ম্যাচ পিছিয়ে রিয়াল আছে 72 পয়েন্ট নিয়ে 2-এ। আগামী 11 মে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল মুখোমুখি হবে এল ক্লাসিকোতে। সেই ম্যাচে রিয়ালের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যাবে। লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটা হতে পারে 24 অথবা 25 মে, যেখানে তারা সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হবে। ব্রাজিল ও লা লিগা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় অ্যাঞ্চেলোত্তির জন্য। ইএসপিএন সহ বেশ কিছু প্রথম সারির গণমাধ্যমের খবর, আগামী 26 মের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিল সহ বাকি দলগুলোকে। তার আগ পর্যন্ত অপেক্ষা করবে সেলেসাওরা। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করতে রিয়াল সভাপতি পেরেজ ও অ্যাঞ্চেলোত্তির মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। রিয়াল যদি শিরোপা জিততে না পারে তবে তাকে বরখাস্ত করতে পারেন পেরেজ। চুক্তির মেয়াদ বাকি থাকতেই কোনো কোচকে বরখাস্ত করলে রিয়াল তাকে ক্ষতিপূরণ দেয়। আবার দুই পক্ষের সমঝোতায় বেতনের কিছু অংশ কেটে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। এই অবস্থায় আশাবাদী হয়েই অ্যাঞ্চেলোত্তির জন্য অপেক্ষায় থাকছে ব্রাজিল। তবে বিকল্প কোচও ভাবনায় রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবছরই এশিয়া ও আফ্রিকা সফরে আসছে আর্জেন্টিনা। আগামী অক্টোবর ও নভেম্বরে এশিয়া ও আফ্রিকার 3 দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলবে 4 ম্যাচ। দলটির সফর সূচিতে রয়েছে চীন, অ্যাঙ্গোলা ও কাতার। দলের সঙ্গে সফরে থাকবেন লিওনেল মেসিও। বিশ্ব
বিশ্বকাপ বাছাইয়ে এবারও অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপের টিকিট পেয়েছে আলবিসেলেস্তে। বাছাই পর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ 4 ম্যাচ জুন ও সেপ্টেম্বরে। প্রতিপক্ষ চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। বাছাই পর্বের ম্যাচ শেষ হলেও আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি চালু রাখতে চায় স্ক্যালোনির দল। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ মেসিদের কাছে। তাই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখার কাজ আগেভাগেই সেরে রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখার মিশনে যত সম্ভব ম্যাচ খেলার চেষ্টা করে যেতে চায় আলবিসেলেস্তে। এজন্য এবছরই এশিয়া ও আফ্রিকা সফরে আসছে আর্জেন্টিনা। অক্টোবরে ফিফা উইন্ডোতে চীন সফরে আসবে আর্জেন্টিনা। আয়োজক চীন সহ আরও একটি দেশের সঙ্গে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। তবে এখনও চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ অন্য দলের নাম। এরপর নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 11 নভেম্বর অ্যাঙ্গোলার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হবে এই ম্যাচ। চমৎকার এই আয়োজনের জন্য কদিন আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়া ও অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের মধ্যে একটি সভা হয়েছে। সেখানেই এই ম্যাচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দুই ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে তাপিয়া ও সিমোয়েসের মধ্যে আলোচনা ইতিবাচক হয়েছে। আগামী 11 নভেম্বর স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব করবে অ্যাঙ্গোলা। সেদিনই নিজেদের মাঠে আর্জেন্টিনার সঙ্গে খেলতে চায় তারা। তাতে সম্মতি জানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা দলের সঙ্গে মেসি ও অ্যাঙ্গোলা সফরে যাবেন। গণমাধ্যমের খবর, সভা চলাকালে মেসি নিজেও নাকি তাপিয়ার সঙ্গে ফোনে কথা বলে 2006 সালে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলা একটি ম্যাচের স্মৃতিচারণ করেছেন। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা যাবে কাতারে। সেখানে একটি ম্যাচ খেলবে তারা। তবে এখনও ঠিক হয়নি প্রতিপক্ষ। 2022 সালে এই কাতারে দীর্ঘ প্রতীক্ষার পর আরাধ্য বিশ্বকাপ জয় করেছিলেন লিওনেল মেসি। আরও একবার তার হাত ধরেই 2026 সালে স্বপ্ন ছুঁতে চায় আর্জেন্টিনা। পারভিন আক্তার, সময় সংবাদ। 17 বছর বয়সে লামিন ইয়ামাল যেভাবে পারফর্ম করছে তা অবিশ্বাস্য। কিংবদন্তিদের তালিকায় থাকতে হলে পরিশ্রমের ধারাবাহিকতা থাকতে হবে, এমনটা মনে করেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। লম্বা একটা সময় মেসি, রোনালদোর তুলনায় পার করেছেন ফুটবল ভক্তরা। দুই কিংবদন্তির ক্যারিয়ার এখন গোধূলি লগ্নে। তাদের পরবর্তী কারা হবেন ফুটবলের শীর্ষ তারকা, সে হিসেবেও কষতে শুরু করেছেন ভক্তরা। নেইমারের ক্যারিয়ার অনেকটাই ফিকে। এমবাপ্পে, ভিনিসিয়াসদের নিয়ে আলোচনা তুঙ্গে। তবে নতুন করে আলো ছড়িয়েছেন স্প্যানিশ সেন্সেশন লামিন ইয়ামাল। মূলত তার বয়স আর প্লেয়িং স্টাইলের কারণে তাকে নিয়েই স্বপ্নবাজ ফুটবল প্রেমীরা। 17 বছর বয়সে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ, হয়েছেন সেরা উদীয়মান ফুটবলার। চোখ ধাঁধানো গোলে মন কেড়েছেন ফুটবল বোদ্ধাদের। পায়ের জাদু থেমে নেই। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ। আরও একটা লিগ পকেটেই পুরে রেখেছেন। তবে এই ফুটবলার আলোচনায় চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে দুর্দান্ত গোল করে, যদিও তার দল 3-3 গোলে ড্র করেছে। তবে গোল করা আর গোল করানোর ধরনে অনেকেই তাকে তুলনা করছেন মেসি, রোনালদোদের সঙ্গে। তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো বলছে ইয়ামালের অর্জনের দিক থেকে তুলনা করলে চলে শুধু ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে। বার্সার হয়ে এ পর্যন্ত 100 ম্যাচে 22 গোল করার পাশাপাশি 33টি গোল করিয়েছেন ইয়ামাল, যেখানে তার ধারে কাছেও নেই মেসি, রোনালদো। এমনকি আর্জেন্টিনাকে 1986 বিশ্বকাপ জেতানো ম্যারাডোনাও তার পেছনে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য খুশি ইয়ামালকে তার দলে পেয়ে। এই স্প্যানিশের ভবিষ্যৎ নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে চান না তিনি, তবে বড় তারকাদের স্তরে যাওয়ার জন্য দিলেন পরামর্শ। যখন আপনি মেসি, রোনালদোর স্তরে যেতে চাইবেন তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইয়ামাল তাদের স্তরে যেতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে। আমরা সত্যি খুশি যে সে আমাদের সঙ্গে খেলছে। 17 বছর বয়সে তাকে এই স্তরে দেখা অবিশ্বাস্য। এই স্তরে থাকতে হলে তাকে নিয়মিত কঠোর পরিশ্রম করে যেতে হবে। সম্ভবত আরো ভালো হতেও পারে। আমি মনে করি এটি সে চায়। মেসি পরবর্তী যুগে বাঁ পায়ের জাদুতে ফুটবল দুনিয়া মাতিয়ে রাখুক ইয়ামাল, সেটাই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ক্লাব বিশ্বকাপের পরই রিয়াল মাদ্রিদের সঙ্গে যাত্রা শেষ হতে যাচ্ছে ক্রোয়েশিয়ান লেজেন্ড
লুকা মদ্রিচের। আগামী 30 জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ দিন অর্থাৎ 13 জুলাই পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 2 সপ্তাহের জন্য বর্ধিত এই চুক্তিতে আগামী 25 মে থেকে 18 জুনের মধ্যে চুক্তিটি স্বাক্ষর করবেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। এদিকে ক্লাব বিশ্বকাপের জন্য 2 সপ্তাহের চুক্তি বাড়ানো হয়েছে আরেক অভিজ্ঞ লুকাস ভাস্কুয়েজের সঙ্গেও। একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এক করে সব শিরোপা হারানোর পথে লস ব্লাঙ্কোস। শিরোপার দৌড়ে লা লিগায় বার্সেলোনার থেকে বেশ পিছিয়ে তারা। কাতালানদের কাছে সম্প্রতি কোপা দেল রের শিরোপাও খুঁইয়েছে মাদ্রিদিস্তারা। কপাল পুড়েছে চ্যাম্পিয়ন্স লিগেও। দলের যাচ্ছে তাই অবস্থার মধ্যে কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তিও আছেন চাকরি হারানোর শঙ্কায়। এর মধ্যেই নতুন টার্গেট সেট করেছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটির চোখ এবার ক্লাব বিশ্বকাপের শিরোপার দিকে। যে কোনো মূল্যে এই ট্রফিটা জিততে মুখিয়ে তারা। সেজন্য কতই না আয়োজন লস ব্লাঙ্কোদের। গুঞ্জন আছে ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অ্যাঞ্চেলোত্তিকে রাখতে চায় রিয়াল কর্তৃপক্ষ। এরপর তার স্থলাভিষিক্ত করা হবে বায়ার লেভারকুজেনের কোচ ও সাবেক রিয়াল তারকা শাবি আলোনসোকে। তবে শুধু কোচ নিয়ে পরিকল্পনাই সীমাবদ্ধ নেই ক্লাবটি। দলবদলের এ সময়ে ফুটবলার দলে ফেরাতে কিংবা পুরনোদের সঙ্গে চুক্তি নিয়েও উদ্যোগী তারা। রিয়াল মাদ্রিদের বিগ মিশনের আগে দলের সবচেয়ে বড় তারকাদের একজনকে নিয়ে নতুন করে ভাবছে তারা। চলতি মৌসুমের শুরু থেকেই গুঞ্জন এই মৌসুম শেষে আর রিয়ালে থাকছেন না লুকা মদ্রিচ। এবার নতুন খবর ইউরোপিয়ান গণমাধ্যমে। আগামী 30 জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ এই ক্রোয়েশিয়ান ফুটবলারের। তবে ক্লাব বিশ্বকাপ সামনে রেখে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ মাঠে গড়াতে যাচ্ছে আগামী 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত। সেই মিশন সামনে রেখে আগামী 13 জুলাই পর্যন্ত স্বল্প মেয়াদী একটি চুক্তি করেছে লুকা মদ্রিচের সঙ্গে। 2 সপ্তাহের জন্য বাড়ানো এই চুক্তিতে বেতন বা চুক্তির শর্তাবলীতে কোনো পরিবর্তন নেই বলেই খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। লা লিগার শেষ ম্যাচের দিন এবং ক্লাব বিশ্বকাপ শুরুর মধ্যবর্তী সময়ে অর্থাৎ 25 মে থেকে 18 জুনের মধ্যে চুক্তিটি স্বাক্ষর করার কথা রয়েছে লুকা মদ্রিচের। এরপরেই শেষ হতে চলেছে রিয়ালের সঙ্গে তার 13 বছরের ক্যারিয়ার। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে তিনি ক্লাবের হয়ে জিতেছেন 28টি শিরোপা। এদিকে শুধু লুকা মদ্রিচের সঙ্গেই নয়, আরেক অভিজ্ঞ ক্যাম্পেইনার লুকাস ভাস্কুয়েজের সঙ্গেও 2 সপ্তাহের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে লস ব্লাঙ্কোস। 13 জুলাইয়ের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনিও। এরপর অন্য ক্লাবেই হতে যাচ্ছে তার নতুন ঠিকানা। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও ক্রিকেট প্রসঙ্গ। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের দিনক্ষণ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে 17 আর 19 মে। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। মূলত পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের আগে প্রস্তুতি হিসেবে এফটিপির বাইরে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। গরমের কথা বিবেচনায় শারজাতে ম্যাচ দুটো মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এ পর্যন্ত 3টি টি-20 খেলে 100% জয় আছে বাংলাদেশের। সিরিজের শেষ 20 মে পাকিস্তানে যাবেন টাইগাররা। ফয়সালাবাদ আর লাহোরে ম্যাচগুলো মাঠে গড়াবে 25 মে থেকে 3রা জুন। এই 2 সিরিজের জন্য আগামী সোমবার থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামলো জাতীয় 10 বল পুল টুর্নামেন্টের। 2 ফাইনালিস্ট আল আমিন ও রাফি দারুণ খেলা উপহার দিয়েছেন। শুরু থেকেই 2 খেলোয়াড় সমান তালে লড়তে থাকেন। 8 পয়েন্ট পর্যন্ত কেউ কাউকে ছাড় দেয়নি। 9 দিনের আসরে অংশ নিয়েছিলেন 99 জন খেলোয়াড়। স্নোকার ও বিলিয়ার্ড ফেডারেশনের এই আয়োজনে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিল হৃদয় ও উদয় মোটরস এবং এক মেছার। আসরে চ্যাম্পিয়ন 50,000 ও রানার্স আপ পেয়েছে 25,000 টাকা। আন্তর্জাতিক অঙ্গনে এই আসরের সেরা খেলোয়াড়দের সুযোগ দিতে ফেডারেশনের রয়েছে নানা পরিকল্পনা। অনূর্ধ্ব 15 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম। তারুণ্যের উৎসব থেকে বাছাইকৃতদের নিয়ে করা এই প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে জাতীয় দলে ফুটবলার যোগান দেওয়ার লক্ষ্য প্রশিক্ষকদের। আর এখান থেকেই নিজেদের স্বপ্ন পূরণের পথে অনেকখানি এগিয়ে যাচ্ছেন বলে মত শিক্ষার্থীদের। কুড়িগ্রাম থেকে বাদশা সৈকতের প্রতিবেদন। ফুটবল নিয়ে মাঠে প্রশিক্ষণে ব্যস্ত একদল কিশোর কিশোরী। তাদের চোখে মুখে স্বপ্ন আকাশ ছোঁয়ার। জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলে সুনাম অর্জন করার লক্ষ্য তাদের। সে লক্ষ্য পূরণে প্রশিক্ষণ দিচ্ছেন ক্রীড়াঙ্গনের শিক্ষকরা।
কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদিন এভাবেই প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অনূর্ধ্ব 15 বছর বয়সের কিশোর কিশোরীরা। তৃণমূল থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। আর প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। আশা করি আগামীতে আরও ভালো প্রশিক্ষণ পেলে আমরা ন্যাশনাল টিমে জাতীয় দলে খেলার মতো যোগ্যতা অর্জন করব। আমরা এখানে ভালোভাবে ট্রেনিং দিয়ে যেন একজন ফুটবলার হতে পারি, এই কারণে আমরা মূল লক্ষ্য নিয়ে এখানে এসেছি। এখানে অনেক ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়। ইচ্ছা হলো যে একজন প্লেয়ার হয়ে জাতীয় পর্যায়ে খেলার, তারপরও অন্য দেশে খেলার জন্য একজন ভালো প্লেয়ার হব। আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রশিক্ষণে এসেছি। আগামীতে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে চাই। তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়রা দেশের ফুটবলে বড় অবদান রাখতে পারবে বলে বিশ্বাস প্রশিক্ষকদের। প্রতিভাবান এই ফুটবলারদের মাধ্যমে জাতীয় পর্যায়ে অবস্থান তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ক্রীড়া অধিদপ্তরের মাধ্যমে আমাদের প্রায়শই এই প্রশিক্ষণগুলোই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার কারণে আমরা শুধু যে বিভিন্ন পেশাদারি ফুটবলে ভালো করছি তাই না, বিভিন্ন টুর্নামেন্টগুলো যে হয় সেখানেও আমাদের রেজাল্ট খুবই ভালো। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সরবরাহ করা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে 35 জন কিশোর ও 25 জন কিশোরীকে নিয়ে মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণ শুরু হয় গেল 27 এপ্রিল। সময় সংবাদ, কুড়িগ্রাম। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।